আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো দশম অধ্যায়ের অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্নের দ্বিতীয় পর্ব নিয়ে। আচ্ছা, এবারে দেখো, এখানে কি বলতেছে, কপার পাইরেটস আকরিক হতে কপার নিষ্কাশন কষ্টকর কেন? আচ্ছা, তো তো কপার পাইরেটস আকরিক হতে কপার নিষ্কাশন কষ্টকর কারণ কি? দেখো, আমরা এখন কারণগুলো জানবো যে কপার কেন আসলে এই কাজগুলো করতে পারে না। তো আমাদের এখানে বিক্রিয়া সহ দেওয়া আছে। কি বলতেছে এখানে দেখো, বলতেছে যে কপার মূলত কপার পাইরেটস থেকে বিশোধন করা হয়। এই ক্ষেত্রে কপার আকরিককে টুকরা করে ঘনীভূত করা হয়। ঘনীভূত আকরিককে তাপ জারণ করে কপার সালফাইড পাওয়া যায়, যা থেকে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে কপার মুক্ত করা হয়। আচ্ছা, সো এই যে বিক্রিয়া দেখতে পাচ্ছ, কপার পাইরেটস থেকে অক্সিজেন, কপার সালফাইড, অক্সিজেন প্লাস ফেরাস অক্সাইড, দেন কপার সালফাইড থেকে অক্সিজেনের সাথে কপার এবং সালফার ডাইঅক্সাইড। এখন এই যে এখানে যেটা যেটা বলতেছে যে এভাবে উৎপন্ন কপার যথেষ্ট অপদ্রব্য থাকে, এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে অপদ্রব্য মানে কি বলতো? এই প্রক্রিয়ায় কপারকে যদি আমরা নিষ্কাশন করি, এখানে আসলে অনেক ময়লা আবর্জনা বা অপদ্রব্য, যেটা আসলে আমাদের প্রয়োজন নাই, এরকম পদার্থ থেকে যেতে পারে, যা যা বিশোধন করা কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। তাই এই আকরিক হতে কপার নিষ্কাশন মানে করা সম্ভব হয় না আর কি। অর্থাৎ এই প্রসেস থেকে আমরা কপারটাকে ঠিকভাবে বিশোধন করতে আমরা পারি না। আচ্ছা, গেল এটা। আচ্ছা, যাচ্ছি আমরা আমাদের পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না কেন? আচ্ছা, ভালো কথা, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতু আমরা নিষ্কাশন কেন করতে পারবো না। ফাইন, এবারে দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না। এর মূল কারণ, অ্যালুমিনিয়াম ধাতুর ক্লোরাইড দুই ধরনের হয়। একটা হচ্ছে পানিযুক্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর একটা হচ্ছে পানিবিহীন। তো পানিযুক্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংখ্যা হচ্ছে এটা AlCl3 6NO2, এবং পানিশূন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংখ্যা হচ্ছে AlCl3, যেটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। আমরা জানি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। এবারে আসো নেক্সট পয়েন্টগুলো নিয়ে আমরা একটু কথা বলি। কি বলছে এখানে? আচ্ছা, দেন কি বলছে দেখো, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে তা গলে না, বরং বিয়োজিত হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইডে রূপান্তরিত হয়। অপরদিকে পানিশূন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে ঊর্ধ্বপাতিত হয়, তরলে পরিণত হয় না। এই কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ধাতু থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না। এই যে এই কথাটা, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে তা গলে না, বরং বিয়োজিত হয়ে যায়, মানে কি ভেঙে যায়। না গলে এটাকে কি করে ফেলতেছি? ভেঙে ফেলতেছি। সো আমার দুই রকম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দুই রকম সমস্যা। একটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। তোমরা জানো, ধাতু নিষ্কাশন করতে হলে আমাদেরকে মূলত তরল অবস্থায় যেতে হয়, সেই জন্য আসলে এই কাজটা করা যাচ্ছে না। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, যে মরিচাবিহীন ইস্পাত বলতে কি বোঝায়, অর্থাৎ স্টেইনলেস স্টিল বলতে আসলে কি বোঝানো হয়। আচ্ছা, তো এখানে দেখো কি বলতেছে, যে মরিচাবিহীন ইস্পাত হচ্ছে একটি সংকর ধাতু। সংকর ধাতু কাকে বলে? যে ধাতুটা একের অধিক ধাতু মিশ্রিত হয়ে যে ধাতু তৈরি করে, সেটাকে বলি আমরা সংকর ধাতু। এখন এই যে মরিচাবিহীন ইস্পাত হলো একটি সংকর ধাতু, কারণ এতে কি আছে? 74% লোহা আছে, 18% ক্রোমিয়াম আছে এবং 8% নিকেল আছে। দ্যাট মিনস এই তিনটা ধাতু একত্রিত হয়েই কিন্তু তোমার মরিচাবিহীন ইস্পাতটা তৈরি হচ্ছে। আচ্ছা, এদের মধ্যে নিকেল স্টিলের কাঠিন্য বৃদ্ধি করে এবং ক্রোমিয়াম মরিচা প্রতিরোধ করে। খেয়াল করো, স্টিলের কাঠিন্য বলতে কি, জিনিসটা আরো শক্ত হয়। নিকেলটা সেই স্টিলটাকে আরো বেশি শক্ত করে, হার্ডার করে তুলতে সহায়তা করে, এবং ক্রোমিয়াম মরিচা প্রতিরোধ করে। সো এক একটা ধাতুর কাজ এক এক রকম। একটা হচ্ছে হার্ডনেস বাড়ায়, মানে শক্ত দৃঢ় করতে সাহায্য করে। আর আর ক্রোমিয়াম কি করে? ক্রোমিয়াম হচ্ছে যেটার মরিচা প্রতিরোধ করে। এটি ছুরি, কাঁটা, চামচ, রান্নাঘরে সিল্ক, রসায়ন শিল্পের বিক্রিয়া পাত্র, অস্ত্রোপচারের যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে ব্যবহার করে। সো দ্যাট মিনস এই মানে আমরা স্টেইনলেস স্টিল কোথায় ব্যবহার করতেছি? গুরুত্বপূর্ণ জায়গায়। যেরকম খেয়াল করো, এই যে অস্ত্রোপচারের যন্ত্রপাতি, এখানে তো অবশ্যই কি করতে হবে? মরিচে থাকা যাবে না, মানুষের তাহলে অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হতে পারে। নাম্বার 1। নাম্বার 2, রসায়ন শিল্পের বিক্রিয়া পাত্র। অনেক সময় হয় যে আমাদের সেই বিক্রিয়া পাত্রগুলো যাতে করে ক্ষয় না হয়ে যায়, আমরা যে উপাদানগুলো নেব সেগুলো যেন সেই বিক্রিয়া পাত্রের সাথে বিক্রিয়া করে ক্ষয় যেন না হতে পারে, এই কথাগুলো এখানে বলেছেন। আচ্ছা, তো এই যে নেক্সট অংশে আছে, দেখো। আচ্ছা, কি বলতেছে? লোহায় মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো। লোহায় মরিচা যে পড়ে, এইটা একটা রাসায়নিক পরিবর্তন, এটাকে ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, লোহাকে বায়ুতে মুক্ত অবস্থায় রেখে দিলে বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে এটি বিক্রিয়া করে আয়রন অক্সাইড বা মরিচা উৎপন্ন করতে পারে।
এতে ধাতব লোহা বা আয়রন ক্ষয়প্রাপ্ত হয়। এছাড়াও লোহার ধর্ম হতে মরিচের ধর্ম সম্পূর্ণ পৃথক, কাজেই লোহার উপর মরিচের পর একটি রাসায়নিক পরিবর্তন। আমি লেখাটা পড়লাম, এবার সে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। রাসায়নিক পরিবর্তন কোনটা? রাসায়নিক পরিবর্তন কিন্তু যে পরিবর্তনে আমরা কোনো একটা বস্তুকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি না, আমরা তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি না, সেটাকেই বলা হয় রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, ওকে, ফাইন। এবার নেক্সট দেখো, নেক্সটে কি বলছে। আচ্ছা, নেক্সটে কি বলছে দেখো, যে এফি 6 অণু পানির সাথে এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে। এই ফেরিক হাইড্রোক্সাইডকে যখন তুমি তাপ দিবা, তাপ দিলে এখান থেকে পানি, 1 অণু পানি অপসারিত হবে এবং Fe2O3n অণু পানি, অর্থাৎ এইটাই হচ্ছে আমার কিসের সংকেত? মরিচার সংকেত। তাহলে আমরা যদি চিন্তা করি, এই যে আমাদের আয়রন ছিল, পানি ছিল, অক্সিজেন ছিল, এদের ধর্মের সাথে আমার মরিচার যে সংকেতটা, এটা কি প্রপারলি মিললো? অ্যান্সারটা হচ্ছে না। আমি চাইলেও এইখান থেকে আমি আর এই আগের অবস্থায় ফিরে যেতে পারবো না। হ্যাঁ, আমি যেতে পারবো, মরিচাকে আমরা হচ্ছে কি যে কোনো একটা প্রসেসের মাধ্যমে মরিচা মুক্ত করতে পারি, লোহাকে মরিচা মুক্ত করা যায়, বাট লোহাটা ক্ষয় হয়ে যায়। যে অংশটুকু ক্ষয় হয়ে যাচ্ছে সেটাকে তো আর রিটার্ন আনা যাবে না, যাবে? সেই জন্য জাস্ট এই পরিবর্তনটাকে আমরা কি বলবো? একটা রাসায়নিক পরিবর্তন বলবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, পেঁয়াজ কাটার সময় চোখে জ্বালা করে কেন? ব্যাখ্যা করো। কি বলতেছে দেখো, পেঁয়াজে সালফারের প্রোপাইল যৌগ বিদ্যমান। পেঁয়াজ কাটার সময় এই প্রোপাইল যৌগ বিয়োজিত হয়ে সালফার ডাইঅক্সাইড SO2 সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে? আচ্ছা, যা সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে, যা চোখের পানির সংস্পর্শে সালফিউরাস অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ পেঁয়াজের মধ্যে থাকে সালফার এবং এইটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড। এই যে কথাটা বলতেছে যে প্রোপাইল যৌগ বিয়োজিত হয় সালফার ডাইঅক্সাইড, পেঁয়াজের মধ্যে যে প্রোপাইল যৌগ থাকে সেটা বিয়োজিত হয়ে SO2 উৎপন্ন করে এবং এই SO2 চোখের পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সালফিউরাস অ্যাসিড। সো এখান থেকে তো আমরা অবশ্যই বলতেই পারি যে সালফিউরাস অ্যাসিডের কারণে চোখে কি করে, যে সালফিউরাস অ্যাসিডের কারণে কিন্তু চোখে জ্বালা পোড়ার সৃষ্টি হয়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো, গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরোধক সমীকরণ সহ ব্যাখ্যা করো। গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরোধক সমীকরণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, গাঢ় সালফিউরিক অ্যাসিডকে নিরোধক বলা হয় কারণ এটি বিভিন্ন যৌগ থেকে পানি শোষণ বা অপসারণ করতে পারে। অর্থাৎ নিরোধক কথার অর্থ হচ্ছে যারা পানি শোষণ করে। যেরকম দেখো, একটা ফোম যদি আমি রাখি, ফোমের উপর যদি পানি দেই, পানি কি ফোমটা মানে ফোম বলতে সেই পানিটাকে শোষণ করে নিবে না? অবশ্যই ফোম পানিটাকে শোষণ করে নিবে। তো এই যেই তাহলে পানি যদি শোষণ করে নেয়, তার মানে কি ফোমকে আমরা বলতে পারবো নিরোধক পদার্থ, বাট এটা অ্যাজ এ এক্সাম্পল বললাম। কিন্তু সালফিউরিক অ্যাসিড আসলেই কিন্তু কি করতে পারে? পানিকে শোষণ করে নিতে পারে। আমরা একটা বিক্রিয়া দেখবো, খেয়াল করো, এই যে চিনি, খেয়াল করো, এই যে আমরা চিনি দেখতেছি, চিনি, এই চিনির সাথে কি আছে? গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? খেয়াল করো, এই যে চিনির মধ্যে আছে 12টা কার্বন, 22টা হাইড্রোজেন, 11টা অক্সিজেন মিলে কি তৈরি হবে? H2O, পানি তৈরি হবে। কত অণু পানি তৈরি হবে? 11 অণু পানি তৈরি হবে। সো এই যেই সালফিউরিক অ্যাসিড 11 অণু পানিকে কি করতেছে? শোষণ করে নিচ্ছে। তো এই যে সালফিউরিক অ্যাসিড যে পানিকে শোষণ করে নিচ্ছে, এই জন্যই আমরা সালফিউরিক অ্যাসিডকে কি বলতে পারবো? একটা নিরোধক পদার্থ বলতে পারবো। নিরোধক পদার্থ মানে কি? যে কি করবে? পানি শোষণ করে নিবে। আচ্ছা, গেল এটা। এছাড়াও দেখো, এছাড়াও আরও একটা বিক্রিয়া তোমাদেরকে দেখাচ্ছে যে আমরা জানি যে অ্যালকোহল থেকে, মানে এটি ইথানল থেকে পানি শোষণ করে ইথিন উৎপন্ন করে। অর্থাৎ এই যে এইটা আমার একটা অ্যালকোহল, এই হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অ্যালকোহল আর সালফিউরিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে ইথেন। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, দেখো আমি এটা ঠিক করে দিচ্ছি, এটা বাদ। এই যে সংকেতটা হবে এরকম, CH2 ডাবল বন্ধন CH2, এই যে এটা হবে ইথিন, CH2 ডাবল বন্ধন CH2 ইথিন, আর 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 হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং পানি। তো সহজ হিসাব, জাস্ট এইটাতে ফোকাস করো, এখানে কিন্তু আমাদের এই সালফিউরিক অ্যাসিডটা পানিটাকে শোষণ করে নেবে। তো সে যেহেতু দুইভাবেই পানি শোষণ করতে পারতেছে, অতএব আমরা আমাদের অ্যান্সারে এই কথাগুলো লিখে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। আচ্ছা, খেয়াল করে এখানে কি বলতেছে, যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে। আমরা আকরিকের সংজ্ঞাটা দিলাম যে আকরিক হতে হলে তার দুইটা জিনিস, মানে দুইটা শর্ত হতে হবে। ফার্স্ট অফ অল তাকে খনিজ হতে হবে, এবং শুধু খনিজ হলেই হবে না, ওই খনিজ থেকে যেন আমরা মূল্যবান ধাতু অধাতুকে নিষ্কাশন করতে পারি, সেই খনিজ থেকে, এটা আসলে আমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, এবার নেক্সট পয়েন্টে যাচ্ছি আমরা। দেখো নেক্সট পয়েন্টে কি বলতেছে, যে
সকল খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা হয় না, শুধু যে সকল খনিজ থেকে লাভজনক, সুবিধাজনক ও সহজলভ্য উপায়ে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে আকরিক বলে। তাহলে যেই কথাটা বললো যে খনিজ সবাই হতে পারে, যেটা মূল্যবান মাটির নিচ থেকে পাওয়া যায় বা মাটির উপরিভাগে পাওয়া যায় সেটাকে আমরা খনিজ বলবো, কিন্তু আকরিক হতে হলে অবশ্যই ওই খনিজ থেকে যেন আমরা মূল্যবান ধাতু বা অধাতু যেটা আমাদের দরকার সেটা যেন আমরা সহজেই নিষ্কাশন করতে পারি। আচ্ছা, আর যাদের থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় না তারা আকরিক নয়। খেয়াল করে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি বলতেছে? আর যাদের থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় না তারা আকরিক নয়, তারা শুধুমাত্র খনিজ হবে কিন্তু তারা কিন্তু আকরিক হতে পারবে না। কাদামাটি থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না। দেখো ইম্পর্টেন্ট একটা লাইন, যে কাদামাটি থেকে কিন্তু আমরা লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে পারি না, তাই কাদামাটি শুধু অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক নয়। তাহলে কাদামাটি শুধু অ্যালুমিনিয়ামের খনিজই হতে পারবে, অ্যালুমিনিয়ামের আকরিক সে হতে পারবে না। আচ্ছা ওকে, সো এখানে এই কথাটাই বললো। এবারে আসলে আমাদের বাকি যে পয়েন্টগুলো আছে আমরা সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে, যে কাঁসা বা ব্রোঞ্জ নিয়ে প্রশ্নটা করা হয়েছে। আসলে আমরা এখন অ্যান্সারটা দেখি। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন, যে কাঁসা ব্রোঞ্জ একটি সংকর ধাতু ব্যাখ্যা করা, অর্থাৎ ব্রোঞ্জকে কি বলা যেতে পারে? সংকর ধাতু বলা যেতে পারে, এইটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা খেয়াল করো কি বলছে, দুই বা ততোধিক ধাতু অথবা অধাতু নির্দিষ্ট অনুপাতে গলিয়ে বা মিশিয়ে যে নতুন ধাতব পদার্থ তৈরি হয় তাকে সংকর ধাতু বলে। দুই বা ততোধিক সংকর ধাতু পরস্পরের সাথে মিলিত হয়ে নতুন যে ধাতব পদার্থ তৈরি করা হয় তাকে সংকর ধাতু বলা হয়। কপার ও টিন মিশিয়ে সংকর ধাতু কাঁসা বা ব্রোঞ্জ তৈরি হয়। থালা বাসন, গ্লাস ইত্যাদি তৈরিতে ব্রোঞ্জ ব্যবহার করা হয়। কাঁসা তৈরিতেও কপার এর 90% ও টিনের 10% ব্যবহার করা হয়। সো এটা খুব গুরুত্বপূর্ণ, কি যে কাঁসা তৈরিতে কপারের 90%, কাঁসা তৈরিতে কপারের 90% এবং টিনের কত পার্সেন্ট ব্যবহার করা হয়? টিনের 10% ব্যবহার করা হয়। সো এই যে সংকর ধাতু এই জন্যই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? কপার পাচ্ছি এবং টিন পাচ্ছি, এই দুইটা মিলে কাঁসা অথবা ব্রোঞ্জ নামক সংকর ধাতু তৈরি করা হচ্ছে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে, যে আচ্ছা আমরা এটাকে আরেকটু উঠাই। আচ্ছা ফাইন, দেখো পিতলের সামগ্রী ফেলে রাখলে এতে সবুজ বর্ণের আবরণ সৃষ্টি হয় কেন? পিতলকে যদি আমরা নর্মালি মুক্ত বাতাসে ফেলে রাখি এখানে সবুজ বর্ণের একটা আবরণ তৈরি হয়। কোশ্চেনটা হচ্ছে কেন এখানে সবুজ বর্ণের আবরণ তৈরি হচ্ছে। আচ্ছা, পিতলের সামগ্রী ফেলে রাখলে এতে সবুজ বর্ণের আবরণ সৃষ্টি হওয়ার একটা কারণকে দেখো। হওয়ার একটা কারণ হলো এটি জলীয় বাষ্প এবং কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া তাম্রমল আবরণ সৃষ্টি করে। তার মানে পিতলের এই যে সামগ্রীগুলো আছে এগুলো জলীয় বাষ্প ও কার সাথে? কার্বন ডাই অক্সাইডের সাথে, জলীয় বাষ্প ও কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে তাম্রমলের আবরণ সৃষ্টি করে। এই তাম্রমলের বর্ণ সবুজ হওয়ায় সবুজ বর্ণের আবরণ দেখা যায়। তাম্রমলের বর্ণটা সবুজ হওয়ায় সেখানে কি করা যায়? সবুজ বর্ণের আবরণ দেখা যায়। এই ক্ষেত্রে প্রথমে তামার সামগ্রী বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়ায় কপার অক্সাইডের একটা স্তর তৈরি করে, অতঃপর বাতাসের জলীয় বাষ্প এবং কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সবুজ বর্ণের তাম্রমলের বর্ণ সৃষ্টি হয়। এই জন্য পিতলের সামগ্রী ফেলে রাখলে সবুজ বর্ণের আবরণ সৃষ্টি হয়। আচ্ছা, তো তাহলে দেখো এখানে তাম্রমলের আমরা কিছু বিক্রিয়া এখানে আমরা চাইলে দিতে পারি। খেয়াল করো, প্রথমত যে জিনিসটা হয়, কপারের সাথে ফার্স্টে অক্সিজেন বিক্রিয়া করে। তো আমরা ফার্স্টে এই বিক্রিয়াটা এখানে দেখাতে পারি। খেয়াল করো, সো কপার প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু কপার অক্সাইড। এরকম ফার্স্টে কপার অক্সাইড এখানে উৎপন্ন হবে, নাম্বার 1। তাহলে ফার্স্ট বিক্রিয়া এইটা, কপার প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু কপার অক্সাইড। এবারে এর সাথে আমরা নতুন করে বিক্রিয়া অ্যাড করতে পারি। এই কপার অক্সাইডের সাথে যখন তুমি পানি অ্যাড করবা, আমরা তো বলছি পানি বা জলীয় বাষ্প, তখন কি উৎপন্ন হবে? কপার হাইড্রোক্সাইড, CuOH2, কপার হাইড্রোক্সাইড। অথবা যখন আমরা এই কপার অক্সাইডের সাথে কি অ্যাড করব? কার্বন ডাই অক্সাইড যখন আমরা অ্যাড করব তখন কি উৎপন্ন হবে? কপার কার্বনেট, CuCO3। কি উৎপন্ন হবে? কপার কার্বনেট। তাহলে এই যে কপার হাইড্রোক্সাইড এবং কপার কার্বনেট এর মিশ্রণকে কি বলা হয়? এর মিশ্রণকে তাম্রমল বলা হয়। অর্থাৎ এই যে মিশ্রণটা আছে এই মিশ্রণকে আমরা কি বলতে পারি? এই মিশ্রণকে আমরা তাম্রমল বলতে পারি। ওকে, গেল এটা। সো এবারে যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে।
পরবর্তী অংশে কি বলতেছে দেখো যে লিমোনাইটকে খনিজ ও আকরিক উভয় বলা হয় কেন? তো এটা আসলে এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা অনেকবার আলোচনা করেছি। খনিজ এবং আকরিক হতে হলে তার দুইটা কাজ করতে হবে। খনিজ তো যে কেউ হতে পারে, যেটা মূল্যবান, যার মধ্যে ধাতু অধাতু থাকে সেই খনিজ হতে পারে, এবং যদি ওই খনিজ থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি তখন তাকে আমরা খনিজ এবং আকরিক উভয় বলতে পারবো। আচ্ছা ফাইন। তো আচ্ছা সো দেখো লিমোনাইটকে একাধারে খনিজ ও আকরিক বলা হয় কারণ এটি প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং এতে থাকা লোহা অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য। এই যে লাস্ট লাইনটা অনেক গুরুত্বপূর্ণ, যে এক তো এটার মধ্যে লোহা আছে এবং সেই লোহাটা কিরকম উত্তোলনযোগ্য, তার মানে আমরা লোহাটাকে উত্তোলন করতে পারি বা আমরা লোহাটাকে উত্তোলন করতে পারবো। আচ্ছা এর পরবর্তীতে কি বলেছে দেখো যে ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের তলদেশ থেকে প্রাকৃতিকভাবে প্রাপ্ত যে সমস্ত পদার্থ থেকে ধাতু অধাতু বা উপধাতু নিষ্কাশন করা হয় এদেরকে খনিজ বলে। লিমোনাইট লোহা ধারণ করে এবং ভূপৃষ্ঠের নিচে পাওয়া যায় ম্যাগনেটাইট, হেমাটাইট এবং লিমোনাইটের ন্যায় এতে নিষ্কাশন করা যায়। অর্থাৎ আমাদেরকে এই যে যেটার কথা বললাম, আমরা যে আকরিকের কথা বললাম সেই আকরিকের নাম কি ছিল? লিমোনাইট। ঠিক আছে, লিমোনাইট আকরিক থেকে আমরা ম্যাগনেটাইট, হেমাটাইট এর মধ্যেই কিন্তু আমরা এখান থেকে লোহা নিষ্কাশন করতে পারি। আবার দেখো এখানে যে কথাটা বলছে যে আবার যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় সেসব খনিজকে কি বলে? আকরিক বলে। সেসব খনিজকে কি বলে? আকরিক বলে। লিমোনাইট থেকে লাভজনকভাবে লোহা নিষ্কাশন করা যায়, লিমোনাইট থেকে লাভজনকভাবে লোহা নিষ্কাশন করা যায় বলে লিমোনাইট একাধারে একটি আকরিক। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে লিমোনাইটকে খনিজ এবং আকরিক উভয় বলা যায়। সো আমরা তাহলে এখন ব্যাপারটা ক্লিয়ার যে এখানে যে জিনিসটা বলতেছে যে লিমোনাইটের মধ্যে লোহা আছে, তাহলে কি এটা খনিজ হবে এবং এখান থেকে সেই লোহাটাকে নিষ্কাশন যোগ্য, মানে আমরা এখান থেকে তাহলে ধাতু নিষ্কাশন করতে পারি। সো দুইটা কাজই যেহেতু লিমোনাইট থেকে করা যাচ্ছে, অতএব লিমোনাইট থেকে কি হবে? এটা একটা খনিজ হতে পারে, আবার একই সাথে এটা একটা কি হতে পারে? এটা একটা আকরিকও হতে পারে। সো জাস্ট এখানে কিন্তু মানে এই বিষয়গুলোই বলা হয়েছে। আচ্ছা নেক্সট দেখো। আচ্ছা আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। পরবর্তী অংশে কি বলেছে? পরবর্তী অংশে বলেছে দেখো যে সোডিয়াম নিষ্কাশনের সময় আকরিকের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড মেশানো হয় কেন? সোডিয়াম নিষ্কাশনের সময় এর সাথে ক্যালসিয়াম ক্লোরাইড মেশানো হয় কেন? তো প্রথম যে সমস্যাটা আমরা এখানে ফেস করব সেটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের এই যে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক অনেক বেশি, প্রায় কত বলতো? 801 ডিগ্রি সেলসিয়াস। এই যে অ্যালুমিনিয়ামের একটা ব্যাপার ছিল, মনে আছে কিনা, যে অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক ছিল অনেক বেশি, এই জন্য এর সাথে কি ক্রায়োলাইট যোগ করা হয়। এখানেও জাস্ট ব্যাপারটা সেম, যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস, যেটা একটা হিউজ তাপমাত্রা। এত তাপমাত্রায় কাজ করা খুব কঠিন ও ব্যয়বহুল। সোডিয়াম ক্লোরাইডকে আমরা এখানে যার কথা বলছে, আমরা সেই সোডিয়াম ক্লোরাইডের সাথে আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের একটা মিশ্রণ আমরা এখানে মিশিয়ে থাকি। তো এখানে বলতেছে যে সোডিয়াম ক্লোরাইডের 40 থেকে 42% এবং ক্যালসিয়াম ক্লোরাইডের 58 থেকে 60% মিশ্রণের গলনাঙ্ক নেমে আসে 600 ডিগ্রি সেলসিয়াসে, মানে 801 থেকে আমার গলনাঙ্ক হ্রাস পেয়েছে। কেন হ্রাস পেয়েছে? কারণ আমরা এখানে 58 থেকে 60% মিশাচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইড, আর 40 থেকে 42% রাখতেছি আমরা সোডিয়াম ক্লোরাইড। সো মিশ্রণের মধ্যে এখন ক্যালসিয়াম ক্লোরাইড ঢুকে পড়েছে এবং এটা অন অ্যাভারেজ 50-50, মানে কাছাকাছি, বা 60-40 বলতে পারো। তো এতে তাপ কম লাগে, ফলে বিগলন খরচ কমে যায়। যেহেতু তোমার তাপ কম লাগছে, আর আমরা জানি তাপ তো শক্তি, এই শক্তিটা তো আমাকে কোনো না কোনো একটা উপায় দিতে হবে, এই জন্য এটা কিন্তু একটা ব্যয়বহুল। মানে এমন না যে তোমার কাছে তাপ আছে তুমি দিয়ে দিলা, তাপ দিতে অবশ্যই তোমাকে সিস্টেম তৈরি করতে হবে, দেন তোমাকে সেখান থেকে করতে হবে আর কি। আচ্ছা এজন্যই সোডিয়াম নিষ্কাশনের সময় আকরিকের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড মিশানো হয়। সোডিয়াম নিষ্কাশনের সময় আকরিকের সাথে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড মিশাতে পারি বা ক্যালসিয়াম ক্লোরাইড মিশানো হয়। ওকে, সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। নেক্সট দেখো। আচ্ছা নেক্সটে কি বলছে দেখো, সুপার হিটেড ওয়াটার কি ব্যাখ্যা করো। সুপার হিটেড ওয়াটার কি ব্যাখ্যা করো। আচ্ছা তো অতিরিক্ত চাপে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 374 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকা পানির ভৌত অবস্থাকে সুপার হিটেড ওয়াটার বা অতি উত্তপ্ত পানি বলা হয়। আমরা নর্মালি জানি যে পানি কি হয়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পীভূত হতে থাকে। এখন চাপের কথা কেন বলতেছে? এখন দেখো তুমি সেই বাষ্পটাকে আটকে রাখবা, ধরে রাখবা, তো অবশ্যই তোমাকে তো একটা প্রেশার ক্রিয়েট করতে হবে, তা না হলে তো বাষ্প তো আমরা জানি যে নর্মালি যেখান থেকে সে জায়গা পায় সেখান থেকে সে উড়ে যেতে চায়। তো বাষ্পকে যেহেতু আমি আটকাবো, বাষ্পকে যেহেতু আমি আটকে রাখবো এবং নিচ থেকে আরো তাপ দিব, তো আমাকে অবশ্যই এখানে প্রেশারটা বাড়াতে হবে। আচ্ছা পানির স্বাভাবিক স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি স্ফুটনাঙ্ক চাপের উপর নির্ভরশীল, চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়,
চাপ বাড়াতে থাকলেও 374 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর পর স্ফুটনাঙ্ক আর বাড়বে না। তাহলে পানির স্বাভাবিক স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ স্ফুটনাঙ্ক 374 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 374 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পানির এই বিশেষ অবস্থাকে সুপার হিটেড ওয়াটার বলে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝছো যে তুমি চাপ ক্রিয়েট করে কোনো একটা বস্তুর স্ফুটনাঙ্ক বাড়াতে পারো, কিন্তু আসলে 374 এর পর চাইলে পানির স্ফুটনাঙ্ককে আর বৃদ্ধি করা সম্ভব নয়। তাহলে এই যে সর্বোচ্চ 374 ডিগ্রি সেলসিয়াস এই মানে যে গরম পানি, এটাকে বলা হয় সুপার হিটেড ওয়াটার। ওকে, সো আমি আশা করছি তোমরা এইটুকু অ্যান্সারও প্রপারলি বুঝতে পেরেছো। আচ্ছা, তো তাহলে আমাদের আসলে এই পর্বটা শেষ। আমরা আমাদের এই পর্বের একদম সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। নতুন পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।